আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণের আরও একটি যাত্রায় আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকে আমরা এমসিকিউ সলিউশন করব। আমরা 31 থেকে 60 পর্যন্ত করব আর কি আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, গত সেশনে আমরা 1 থেকে 30 পর্যন্ত করার চেষ্টা করেছিলাম। এখন আমরা 31 থেকে 60 পর্যন্ত করব। হ্যাঁ, সো প্রথমেই দেখেন এখানে লেখা আছে হু বেনিফিটস ফ্রম ফিডব্যাক। কে উপকৃত হয় ফিডব্যাক থেকে ইন দ্য কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। মানে লিখিত আকারে যদি ফিডব্যাক দেওয়া হয় কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্টের যত ক্রাইটেরিয়া আছে সব কিছু মেনটেন করে যদি ফিডব্যাকটা দেওয়া হয়, এই ফিডব্যাকটাতে কে কে উপকৃত হবে? সো উপকৃত দুইজনই হবে, অ্যাসেসরও উপকৃত হবে, ক্যান্ডিডেটও উপকৃত হবে। হ্যাঁ, ভালোভাবে ফিডব্যাক দিলে, কারণ অ্যাসেসর নিজের মাইন্ড থেকে নিজেকে রক্ষা করতে পারবে। উল্টাপাল্টা বললে তো ওর পোলাপান পিটায়, তাই না? সো নিজেকে রক্ষা করা যায়। আরেকটা হচ্ছে যে ক্যান্ডিডেট নিজে বুঝতে পারে তার সমস্যা কোথায়, সে কোথায় তার ঘাটতি আছে, এটা হচ্ছে বিষয়। হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট? ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে কি? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে যে সকল শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত তাদেরকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট দেওয়া। যেমন ধরেন আমি একটা ক্লাসে গেলাম, আমি গিয়ে দেখলাম যে আমার এসির নিচে বসছি, আমার সিটটা পড়ছে, আমার শীত করতেছে, আমি অ্যাসেসরকে বললাম আমাকে একটু চেঞ্জ করে দেন স্যার। এই যে চেঞ্জ করে দেওয়াটা, এটাকে বলা হয় রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। সো একটা সুবিধাবঞ্চিত কেউ আসছে, যার পা যে হাঁটতে পারে না, তার জন্য হুইল চেয়ার দিয়ে তার ক্লাসে তার মতো করে একটা জায়গায় অ্যাসেসমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটাকে বলা হয় রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তো বলতেছি রিজনেবল অ্যাডজাস্টমেন্টের এই কম্পিটিটিভ বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ট্রেনিং করানোর ক্ষেত্রে এবং অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে এটার মূল লক্ষ্যটা কি? তো লক্ষ্যটা হচ্ছে ভাই এনশিওর করা। কি এনশিওর করা? ফেয়ারলি কি বলছে? টু এনশিওর ক্যান্ডিডেটস আর অ্যাসেসড, মানে সবাইকে অন্তর্ভুক্ত করা উইদাউট কম্প্রোমাইজিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অর্থাৎ কোনো একটা পিসি বা পারফরমেন্স ক্রাইটেরিয়া তাকে ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু তাই সুবিধা দেওয়া যেতে পারে। সে বাংলা বুঝে না, সে ইংলিশ বুঝে না, তারা বাংলা কইরা দিয়ে দেওয়া যেতে পারে, সেজন্য বুঝে। এটা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। 33 নম্বরটা পড়ি। এটা হচ্ছে হোয়াট শুড বি অ্যাক্সেসেবল টু অল ক্যান্ডিডেটস টু এনশিওর ফেয়ারনেস ইন দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। ওই যে উপরের কথাটাই চলে আসছে, মানে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে কিন্তু ফেয়ারনেস, ফেয়ার। অর্থাৎ এখানে বলতেছে প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্ট বা অ্যাসেসমেন্টের প্রসেসটা ফেয়ার কি না এটা এনশিওর করবে কিভাবে? শিক্ষার্থীরা চ্যালেঞ্জ করবে, শিক্ষার্থীরা অ্যাপিল করবে, এটা হচ্ছে বিষয় যেখানে অ্যান্সারটা চলে আসছে। তারপর দেখেন হাউ ইজ রিস্ক টাইপিক্যালি অ্যাসেসড। অর্থাৎ ওই যে আমরা প্রথম হ্যাজার্ড ইন্সপেকশনে লিখছি না, লেভেল মানে হাই, মিডিয়াম, লো, তিনটা বিষয় লিখছি। সো এই তিনটা বিষয় লিখার ক্ষেত্রে আমরা কখন লো, কখন মিডিয়াম, কখন হাই লিখব? অর্থাৎ যদি লো লিখি মানে মানুষ অসুবিধা বোধ করবে, তখন লো লিখব। যখন মানুষ ইনজুরি হবে, আহত হবে, তখন মিডিয়াম, মরে যাবে তখন হাই। সো এইবার একটু বুঝেন যে এইটা আমরা কখন কিভাবে লিখব। ধরেন আমার রুমের মধ্যে একটা গর্ত আছে, তো এটা তো হাইও হইতে পারে, মিডিয়ামও হইতে পারে। সো আমি মিডিয়াম নিব না হাই নিব, এটার একটা ব্যাখ্যা থাকা দরকার। সো আমরা এটা অ্যাসেস করব কিসের মাধ্যমে? অবশ্যই আমরা এটা অ্যাসেস করব লাইকলিহুড এবং কনসিকুয়েন্স। লাইকলিহুড এবং কনসিকুয়েন্স এই দুইটা শব্দ মেনটেন করে। এখন লাইকলিহুড মানে হচ্ছে যে একটা সমস্যা হবে কি না, হওয়ার সম্ভাবনা। আর কনসিকুয়েন্স মানে হচ্ছে সমস্যাটা হয়ে গেলে কী ক্ষতি হতে পারে, বিল্ডিংটা ভাঙা পড়বে কি না, এটা হচ্ছে লাইকলিহুড। আর ভাঙে পড়ে গেলে কয়জন মানুষ মরে যেতে পারে, কী কী ক্ষতি হতে পারে, এটা হচ্ছে কনসিকুয়েন্স। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখানে কিছু একটা ছড়া আছে, দেখেন ছড়া মানে কি? ডু নর্মাল, ডু স্লো, ডু টুগেদার, ডু অফ ইউ গো। এটা আপনারা নিশ্চয়ই বুঝেন, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের 4টা ধাপ। এখন বলতেছে এটা কি? এটা হচ্ছে অবশ্যই সিকোয়েন্স। এই যে এখানে বলে দিচ্ছে সিকোয়েন্স অফ টিচিং স্কিল লার্নার, এটা আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। আচ্ছা, এবার দেখেন এই যে কাইনেস্থেটিক মডালিটিস। কাইনেস্থেটিক মডালিটি অবশ্যই সবসময় হ্যান্ডস অন, অর্থাৎ প্র্যাকটিক্যালি শেখানো হয়। সো দেখেন এই যে এক্সপিরিয়েন্স, এক্সাম্পল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস, এই কথাগুলো চলে আসছে, তার মানে এটাও আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং আউটকাম। এই ফয়সাল কি পড়া যাচ্ছে মনে হচ্ছে? দেখেন বলতেছে লার্নিং আউটকামটা কেমন হইতে হবে। লার্নিং আউটকামটা কেমন হওয়া যাবে না, অবশ্যই লার্নিং আউটকাম মেজারেবল হইতে হবে, রিটেন অ্যাকশন ভার্ব থাকতে হবে, এম
অ্যাম্বিগুইটি অর্থাৎ অস্পষ্টতা ছাড়া হইতে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। দাঁড়ান একটু প্লিজ, আমাদের বাসার আলু টালু পড়া যাচ্ছে মনে হচ্ছে। এই কাদের আলু টালু পড়া যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এবার 38 নাম্বার, ইন দ্য কনটেক্সট অফ আন্ডারপেনিং নলেজ। আন্ডারপেনিং নলেজ বলতে কি বোঝায়, আমরা আগে একবার পড়ছি তাই না? মাস্ট ও নলেজ মানে হচ্ছে কি কনসেপ্ট অর এসেনশিয়াল ইনফরমেশন, এটাই চলে আসবে। 39 নাম্বারটা দেখি, হাউ ক্যান টিভিএ টিচার ট্রেনার ইজিলি আইডেন্টিফাই দেয়ার স্কিল গ্যাপ। কীভাবে বের করতে পারবে তারা কি এখন জানে এবং তাদের কি জানা দরকার, এই দুইটাকে সে যদি রিসার্চ করে তাহলে সে জেনে যাবে যে তার গ্যাপটা কোথায়। তাহলে এখানে বলছে বাই অ্যাসেসিং দেয়ার রিকোয়ার্ড আন্ডারপেনিং ইন স্কিলস ইন ইচ ইউনিট অফ কম্পিটেন্সি। প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে তাদের কতটুকু জানা দরকার এবং তারা কতটুকু জানে, এই দুইটাকে অ্যাসেস করবে। ওকে, 40 নাম্বারটা পড়ি, হোয়েন ডেভেলপিং এ ডেলিভারি প্ল্যান। যখন আমরা ডেলিভারি প্ল্যান তৈরি করব, হোয়াট শুড ট্রেনার কিপ ইন মাইন্ড। কোন বিষয়টা মাথায় রাখতে হবে রিগার্ডিং অ্যাডাল্ট লার্নিং, মানে বৃদ্ধ বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে কী মাথায় রাখতে হবে? অবশ্যই প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং, প্রিন্সিপাল অফ অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল কয়টি? ছয়টি। মানে ছয়টার কথা এখন মনে নাই, কয়েকটা কথা বলি আমি। শিক্ষার্থীরা জানতে চায় সে কি শিখবে, সে কেন শিখবে, সে চায় যে তার কিছু কনসেপ্ট আগে থেকেই আছে, তাকে মোটিভেট করতে হবে। এরকম ছয়টা অ্যাডাল্ট লার্নারদেরকে পড়াইতে হলে ছয়টা প্রিন্সিপাল আছে। আচ্ছা, তারপর আমরা 41 নাম্বারটা দেখি, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হেল্পস লার্নার মেক ডিসিশন অ্যাবাউট দ্য কোয়ালিফিকেশন দে নিড টু পারসিউর। অর্থাৎ এই যে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস টু লার্নার মেক ডিসিশন, অর্থাৎ একজন শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে কোনটা সাহায্য করে? অ্যাবাউট দ্য কোয়ালিফিকেশন দে নিড টু পারসিউর, অর্থাৎ সে এর পরের ধাপে কি করবে, এইটা কোন কোয়ালিফিকেশন তাকে সাহায্য করে? এই উত্তর দুইটাই হওয়ার কথা, এনটি বিকিউএফ এবং বিএনকিউএফ। যেহেতু আমরা এনএসডি এর আন্ডারে পরীক্ষা দিব, তখন আমরা বিএনকিউএফটাই লিখব ইনশাআল্লাহ। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি? সিএস কি? সিএস তো আপনারা সবাই বুঝেন, ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এটা আপনারা সবাই জানেন। এরপর দেখেন এখানে বলছে রেঞ্জ অফ স্টেটমেন্ট অলসো রেফার্ড। রেঞ্জ অফ স্টেটমেন্ট বলতে বোঝায় টু অ্যাজ দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল স্পেসিফিক্স অফ দ্য আন্ডার হুইচ দ্য কম্পিটেন্সি ইজ অ্যাপ্লিকেবল। এখানে দেখেন লেখা আছে রেঞ্জ অফ কনটেক্সট অ্যান্ড কন্ডিশনস। আচ্ছা, তাহলে আপনারা আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার দেখেন হুইচ সাইন্স, কোন সাইনটা ইন্ডিকেটস দ্যাট অ্যান ইনস্টিটিউশন মাস্ট বি ক্যারি আউট। অর্থাৎ বলতেছে কোন সাইনটা সাধারণত ইনস্টিটিউশনে ব্যবহার করা হয় বা এটা চালানো হয়। অবশ্যই এটা হবে কি ম্যান্ডেটরি সাইন্স, অর্থাৎ অ্যাবসুলেটলি ম্যান্ডেটরি সাইন্স বলতে কোনো কিছু নাই, এটা একটু ভুল বসায় আছে। আর এগুলো তো ওই যে সোজা না, আমি আমার মনের মতো করে আমি সাইন ব্যবহার করে দিব, এটা তো হয় না। অপশনাল সায়েন্সও দরকার নেই, তার মানে ম্যান্ডেটরি সায়েন্স, এটা আমরা অ্যান্সার হবে এটা। এবার দেখেন হোয়াট ডু ইউ কন্ট্রোল বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে কি? আমাদের শারীরিক সমস্যা। এখন শারীরিক সমস্যার জন্য আমরা কি করতে পারি? গোসল করতে পারি, সঠিকভাবে নিজের যত্ন নিতে পারি। সো এখানে দেখেন কোনটার সাথে মিলতেছে? রিস্ক কন্ট্রোলের সাথে মিলতেছে না, ইলিমিনেশনের সাথে মিলতেছে না, আমাদের সাথে এখানে ওয়াশিং হ্যান্ডস মানে হাত ধোয়া, ঠিক আছে, এটার সাথে মিলতেছে। এবার দেখেন হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ক্যান্ডিডেটস অ্যান্ড অ্যাসেসর আন্ডারগো ইন অর্ডার টু কনফার্ম কম্পিটেন্সি। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে ক্যান্ডিডেটদেরকে প্রিপেয়ার করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেট থেকে উপর থেকে যে অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে ওই ইনস্ট্রুমেন্ট অনুযায়ী আপনাকে অ্যাসেসমেন্ট নিতে হবে। হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি অফ এ ক্যান্ডিডেটস অ্যাসেসমেন্ট? বলছে হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি মানে কি? গোপনীয়তা বজায় রাখা। কনফিডেন্সিয়ালিটি অফ এ ক্যান্ডিডেটস অ্যাসেসমেন্ট অর্থাৎ গোপন রাখা মানে কি? মেক অ্যাভেলেবল অনলি টু অথরাইজ পার্সন। একদম মানে কারো কাছে দেখানো যাবে না, এটা না, অথরাইজ পার্সনের কাছে দেখানো যাবে। অর্থাৎ ধরেন আমার সাথে অ্যাসোসিয়েট একটা ফাইজলামি করছে বা আমাকে দেখাচ্ছে না, তাহলে আমি এটা আমার আরেক
স্টুডেন্টকে দেখাইতে বলতে পারবো না, কারণ এটা দেখার অনুমতি বা অধিকার রাখে ওই যে অ্যাসেসমেন্ট সেন্টারের প্রতিনিধি যিনি আছে বা যে এনএসডি-এর যে রিপ্রেজেন্টেটিভ আছে উনি দেখতে পারবে। চাইলে আমি বলতে পারবো না যে এরে দেখান ওরে দেখান, এটা করা যাবে না, বা অনুমতি সাপেক্ষে দেখানো যেতে পারে, এটা হচ্ছে বিষয়টা। এবার দেখেন, হু নিড টু নো অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি ইন ডিটেলস, মানে কার অ্যাসেসমেন্ট সম্পর্কে ডিটেলস জানা দরকার? অবশ্যই একজন ছাত্রের, ক্যান্ডিডেটের, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখেন ইনক্লুসিভিটি মিনস, ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়? আমি আপনাদেরকে একবার যখন পড়াইছিলাম তখন বলছিলাম র্যাম, RAM, অর্থাৎ রিকগনাইজিং, অ্যাকোমোডেশন, আর এটা হচ্ছে মিটিং দ্য লার্নার নিড। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে দেখেন, রিকগনাইজিং, মিটিং দ্য লার্নার নিড, অ্যাকোমোডেশন, অল অফ দেম, সবগুলো অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানেও বুঝে গেলাম। তারপর কি আসতেছে? হুইচ প্ল্যাটফর্ম ইজ ইউজ ফর এডুকেশনাল ইনস্টিটিউশন টু ফ্যাসিলিটেট কমিউনিকেশন, কোলাবোরেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট ম্যানেজমেন্ট বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। অর্থাৎ আমরা অনলাইনে ক্লাস করি, ঠিক আছে, আমরা কি অনলাইনে গুগল মিটে বা জুমে ক্লাস করলে আমরা কি আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি? এখানেই পারি না, কিন্তু গুগল ক্লাসরুমে জমা দেওয়া যায়, এটা একটু মনে রাখবেন। তারপর দেখেন এখানে কি বলছে, দেখেন শুড বি এবল টু ডু ফরওয়ার্ড অ্যাচিভিং দ্য পারপাস অফ মডিউল বা ইউনিট অফ কম্পিটেন্সি, এটা বলতে বোঝা লার্নিং আউটকাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন নয় কোনটি? গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, ক্রোম একটা ব্রাউজার, তাইলে এই ক্রোমটাও অ্যান্সার হইতে পারে। আউটলুক, ইয়াহুটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, আউটলুকটা সার্চ ইঞ্জিন না, তাহলে এই দুইটা অ্যান্সার হওয়ার কথা। ক্রোমটাও চাইলে কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি। এখন এই যে ধরেন এই কোশ্চেনটা যদি আসতো এনএসডিএ থেকে, ধরেন ডিটা অ্যান্সার দিয়ে রাখছে, সিটাও তো অ্যান্সার। এগুলোর জন্য আপনারা অ্যাসেসরের সাথে ওপেনলি কথা বলবেন, ওপেনলি কথা বলতে হবে, এ হচ্ছে বিষয়। এখন আমরা মনে করি আমরা দুর্বল, আমাদের প্রিপারেশন খারাপ, এই জন্য আমরা অ্যাসেসরকে বিট করি না, এটা একটা সমস্যা। এবার দেখেন হুইচ স্কিল লেভেল রিপ্রেজেন্ট সেমি স্কিল ওয়ার্কার। সেমি স্কিল ওয়ার্কার মানে কি? স্কিল ওয়ার্কার মানে লেভেল 3, হাইলি স্কিল ওয়ার্কার মানে লেভেল 4, তাহলে সেমি স্কিল মানে কি? স্কিল ওয়ার্কারের একটু কম, তাহলে লেভেল 2, ঠিক আছে। আচ্ছা, হুইচ অন অফ দ্য ডাইমেনশন অফ কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এটা গত ক্লাসে পড়ছি আমরা। আচ্ছা, হুইচ অন অফ দ্য কি লিখছে, রেসপন্সিবিলিটি অফ দ্য স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের কাজ কি? সে আরেকজনের সুপারভিশনে থেকে কাজ করবে। এই দেখেন সুপারভিশন উইথ কনসিডারেবল অটোনমি, সে আরেকজনের সুপারভিশনে থেকে কাজ করে আর কি, লেভেল 3। এই জন্য দেখবেন যে লেভেল 3 যারা, তারা টিচার হতে পারে না, তারা সহকারী ট্রেনার হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম মানে কি? এটা কিসের সাথে মিলতেছে দেখেন, নলেজ, আউটকাম, লার্নিং আউটকাম। মানে এখানে সবগুলাই ভুল, উপরে সবগুলো ভুল। ওয়ার্কিং আউটকাম এগুলো আসলে আমরা CS CVLM কোথাও পড়ি নাই, লার্নিং আউটকামটাই পড়ছি, সো এটাই অ্যান্সার। আচ্ছা, এবার দেখেন 57 নম্বর প্রশ্ন, হোয়ার ডু ইউ নো হোয়াট আন্ডারপেনিং স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড আর নিডেড টু কমপ্লিট এ জব প্রপারলি। একটা প্রপারলি জব করার জন্য যে বিষয়গুলো দরকার, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এগুলো কোথায় থাকে, কোথায় দেওয়া থাকে? সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, CS এর মধ্যে দেওয়া থাকে। এরপর আমরা পড়বো 58 নম্বরটা, হাউ উইল ইউ অ্যাসেস এ ক্যান্ডিডেট দ্যাট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী কম্পিটেন্ট নাকি নট ইয়েট, এটা আমরা কিভাবে অ্যাসেস করব? আমরা মেক এ জাজমেন্ট টু কম্পেয়ার অ্যাসাইন দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া। অর্থাৎ এই CS এর মধ্যে যে পিসিগুলো আছে, ওই পিসিগুলো সে পারে কিনা সেটা চেক করবো, যদি পারে তাহলে কম্পিটেন্ট, যদি না পারে নট ইয়েট। ওকে, হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ CVLM, বলতেছে নিচের কোনটা CVLM এর পার্ট নয়। এটা আমরা আরেকবারও পড়েছিলাম গত ক্লাসে, পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর এই যে এনিডেক্স, আমরা চাইলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা অ্যাক্সেস দিতে পারি, চালাইতে পারি, ব্যবহার করতে পারি সেটা। এরপর দেখেন এখানে লেখা আছে, এটা কি লার্নিং আউটকাম, বুঝতে পারছেন আশা করি। এটা একটু আগে একবার ছিল। তারপর দেখেন হুইচ ওয়ান ইজ নট অ্যান ইস্যু দ্যাট অ্যাড্রেস ইন দ্য NSDP, অর্থাৎ এস্টাবলিশমেন্ট অফ ইন্ডাস্ট্রি। যাই হোক, আমরা এই 100টি থেকে আমরা আবার 30টা, 100টি থেকে 90 পর্যন্ত আমরা আরেকটা সেশনে নিব ইনশাল্লাহ। তো আশা করা যায় গত সেশনের চেয়ে এই সেশনটা একটু দ্রুত হয়েছে, আর আশা করা যায় আমার এটার ভিতরে যেগুলো ক্লিয়ার হয়ে আসতেছে এগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।